আমার পাশের বাড়ির দাদা আমার বান্ধবীর সঙ্গে যা যা করল তা আমার বলতেও কেমন লাগছে। তাহলে প্রথম থেকে শুরু করি। আমি হলাম রুমি। আমি যে পাড়াতে থাকি সেখানে আমাদের বাড়ির 4টা বাড়ির পর সৃজন দাদের বাড়ি। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তখন থেকে সৃজন দা আমাকে পড়াতে আমাদের বাড়ি আসত। সৃজন দা তখন সবে গ্রাজুয়েশন শেষ করেছে। পড়ানোর সময় সৃজন দা মাঝে মাঝে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকত, আর সুযোগ পেলেই সে আমার গায়ে হাত বলাত, আবার আমাকে তার কোলে বসিয়ে পড়াত। এইভাবে 2 বছর সৃজন দা আমাকে পড়ায়। 2 বছরই আমি ভালো রেজাল্ট করি। এটা দেখে আমার বাবা মা সিদ্ধান্ত নেয় যে সৃজন দা আমাকে ক্লাস 10ও এইভাবেই পড়াবে। এদিকে পরপর 2 বছর আমার ভালো রেজাল্ট দেখে আমার বান্ধবী রিয়ার বাবা মাও ঠিক করে যে রিয়াকেও সৃজন দার কাছেই পড়াবে। সৃজন দা ও রিয়াকে পড়াতে রাজি হয়। ততদিনে সৃজন দার কাছে আরও কিছু স্টুডেন্ট পড়ানোর কথা বলে, তাই সৃজন দা বলে যে সে তার বাড়িতেই সবাইকে একসঙ্গে পড়াবে। আমাদের বাবা মাও তাতে রাজি হয়। সেই মতো আমরা সৃজন দার বাড়িতে পড়তে যেতে শুরু করি। আমার বান্ধবী রিয়া প্রথম দিনই পড়তে আসে। সে সৃজন দাকে দেখে প্রেমে পড়ে যায়। প্রথম দিকে আমি তা বুঝতে না পারলেও পরে সৃজনদার প্রতি রিয়ার ব্যবহার দেখে তা বুঝতে অসুবিধা হয়নি। তারপর একদিন আমি রিয়াকে এই ব্যাপারে জিজ্ঞাসা করাতে প্রথমে সে অস্বীকার করলেও পরে সে আমার চাপে সত্যিটা বলে ফেলে। রিয়া তখন সৃজনদার উপর ফিদা হয়ে আছে। অ্যাকচুয়ালি এই বয়সে যা হয়। সৃজন দা আস্তে আস্তে রিয়ার ব্যাপারটা বুঝতে পারে এবং সেও রিয়াকে প্রশ্রয় দিতে থাকে। তারপর থেকে আমি দেখতাম রিয়া মাঝে মাঝে সবার আগে পড়তে চলে আসত। একদিন আমি দেখি যে সৃজন আর রিয়া দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। আমাকে দেখতে পেয়ে রিয়া একটু লজ্জায় পড়ে যায় এবং পরে সে আমাকে বলে যে সৃজন দাও তাকে খুব ভালোবাসে। এদিকে সৃজন দা রিয়ার সঙ্গে এই সব কিছু করার পাশাপাশি আমার সঙ্গেও এই সব কিছু করার চেষ্টা করত। তারপর আমি সৃজনদার কাছে আর পড়তে যেতাম না এবং আমি রিয়াকে বোঝাবার চেষ্টা করি যে এটা তার জন্য ভালো না, কিন্তু কোন লাভ হয়নি। সৃজন দা তাকে নিয়ে প্রায় সিনেমা দেখতে যেত। এছাড়াও আমি ওদেরকে কয়েকবার হোটেলে যেতেও দেখেছি। যখন রিয়ার বাবা মা এসব কিছু জানতে পারে তখন তারা রিয়াকে সৃজনের কাছ থেকে দূরে সরিয়ে নিতে চেষ্টা করে। কিন্তু রিয়া তখন যৌবনের কামরসে ডুবে গিয়েছে। আমার বাবা মা রিয়ার সাথে আমাকে মেলামেশা করতে বারণ করেছিল। একদিন স্কুলে গিয়ে অন্যান্য বান্ধবীদের কাছ থেকে জানতে পারি যে রিয়া সৃজনদার সঙ্গে পালিয়ে বিয়ে করেছে। এরপর রিয়া কেমন আছে, কোথায় আছে এসব আমি জানতে পারিনি। বলা ভালো, আমি জানার চেষ্টাও করিনি। আমি যখন স্নাতক পাস করি তারপর আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার স্বামী একজন ব্যবসায়ী। বিয়ের 2 বছর পর আমাদের এক কন্যা সন্তান হয়। আমার প্রথম সন্তানের বয়স যখন 7 বছর তখন আমি আর এক কন্যা সন্তানের জন্ম দিই। এখন আমি আমার স্বামী ও 2 মেয়েকে নিয়ে সুখে সংসার করছি। একদিন আমার বড় মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় হঠাৎ আমি রিয়াকে দেখতে পাই। সেও আমাকে দেখে খুব আনন্দিত হয়। আমি রিয়াকে জিজ্ঞাসা করি সে এখানে কি করছে। রিয়া বলে যে তারা এখানে নতুন ভাড়া বাড়িতে উঠেছে। আমি রিয়াকে জিজ্ঞাসা করি সে কেমন আছে। আমার প্রশ্নের উত্তরে সে একটু দুঃখিত হয়েই বলে যে সে ভালো নেই। আমি তাকে জিজ্ঞাসা করি কি হয়েছে প্রশ্নচিহ্ন। তখন রিয়া বলে সৃজনদার সঙ্গে যখন তার বিয়ে হয়েছিল তার 6 মাস পর রিয়া প্রেগন্যান্ট হয়ে পড়ে। কিন্তু সৃজনদা তখন বাচ্চা নিতে রাজি না হওয়ায় রিয়াকে তার অনিচ্ছার সত্ত্বেও তার গর্ভপাত করাতে হয়। তাছাড়াও সৃজনদা বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য রিয়ার ওপর অনেক অত্যাচার করে এবং সেই সময় আমি লক্ষ্য করি রিয়ার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর থেকে আমার মাঝে মাঝেই মেয়েকে স্কুলে দিয়ে আসতে যাওয়ার সময় বা ফেরার সময় রিয়ার সঙ্গে দেখা হতো। একদিন রিয়াকে বললাম আমাদের বাড়িতে আসার জন্য। রিয়া একদিন আমাদের বাড়িতে আসে। সেদিন আমার স্বামী বাড়িতে ছিল, তাই রিয়ার সঙ্গে আমার স্বামীর আলাপ করিয়ে দিই। আমার 2 মেয়েকে রিয়ার খুব ভালো লাগে, তাই সে তাদের সঙ্গে খেলতে শুরু করে। এরপর থেকে রিয়া মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতে শুরু করে। সৃজনদা যখন জানতে পারে যে রিয়া আমাদের বাড়িতে আসে তখন সে রিয়ার ওপর আরও অত্যাচার শুরু করে, এই বলে যে আমার স্বামীর সঙ্গে রিয়ার অবৈধ সম্পর্ক রয়েছে। একদিন অত্যাচারের মাত্রা এতটাই নৃশংস হয়ে ওঠে যে সৃজনদা রিয়াকে গলা টিপে খুন করে। তারপর রিয়ার মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। রিয়ার মৃতদেহটিকে ওইভাবেই ফেলে রেখে সে পালিয়ে যায়।
2 দিন পর যখন ঘর থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে তখন স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। জীবনের একটি ভুল এইভাবেই রিয়ার জীবনটিকে শেষ করে দেয়। এই গল্পটি তোমাদের শোনানোর কারণ হল, তোমরা যারা কম বয়সে শুধুমাত্র কামের বশবর্তী হয়ে নিজেদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিও না। সব জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, সময়ের আগে সেটা না পাওয়াই ভালো। আজকের গল্পটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।